হ্যালো এন্ড ওয়েলকাম টু ক্যাপ্টেন স্কোয়াড। দিস ইজ বিশাল আর আজকে আমাদের সঙ্গে আছেন অনির্বাণ মজুমদার স্যার। স্যার, ওয়েলকাম টু ক্যাপ্টেন স্কোয়াড। নমস্কার। সো অনির্বাণ স্যার ইজ বেসিক্যালি উনি WBCS গ্রুপ বি 2018 ব্যাচের ক্যান্ডিডেট। সো আজকে আমাদের সাথে উনি ডিসকাস করবেন ওনার জার্নি রিলেটেড আর বেসিক্যালি এক্সাম রিলেটেড স্ট্র্যাটেজি, উনি কি করে মানে প্রিপারেশন নিলেন আর journey related to WPS and training related as well. So, first question, sir, I would like to ask you that you were already in a central government job, that in Controller General of Defence Accounts. তো ওইখান থেকে আপনি কি করে ভাবলেন দ্যাট আপনাকে সিভিল সার্ভিসে মানে ইউ হ্যাভ টু ডু সিভিল সার্ভিসেস, দেন why did you chose civil services? প্রথমে বলে রাখি, সিভিল সার্ভিস এটা তো জাস্ট ন্যাশনাল হবি হয়ে গেছে এখন বলতে গেলে। আমি যখন প্রিপারেশন স্টার্ট করেছিলাম 2010-11 থেকে ফার্স্ট সিভিল সার্ভিস ইউপিএসসি জন্য প্রিপারেশন করছিলাম, ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন করতাম। কিন্তু আমি প্রথমে বলে রাখি আমার ব্যাকগ্রাউন্ডটা। প্রথমে ব্যাকগ্রাউন্ড 2007-এ আমি গ্র্যাজুয়েশন হওয়ার পর বায়োসায়েন্সে গ্র্যাজুয়েশন করার পর খুবই অ্যাভারেজ মার্কস এসেছিল, তো বলার মতো ছিল না, কোথাও আমি হারিয়ে গেছিলাম বলতে গেলে। তো আমার ছোট মামা খুব আমাকে পড়াশোনার ব্যাপারে এনকারেজ করতেন, হ্যাঁ এনকারেজমেন্ট। তো উনি বিভিন্ন রকমের বুকস আমাকে দিয়েছিলেন, কম্পিটিটিভ লেভেলের এক্সামের জন্য মানে মাঝে মাঝে জাগিয়ে দিতেন যে সময়, মানে উনি অনেক হেল্প করেছিলেন, একটা গাইডের ভূমিকা পালন করেছিলেন। তো 2008-এ সিজিএল দিলাম, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। তো প্রথম এক্সাম, আমি তো জানতাম না কি হবে কি না হবে, বাট সামহাউ ওটা 2011-এ রেজাল্ট বেরোলো। অত দেরি, 10-এ রেজাল্ট বেরিয়েছিল, 11-এ জয়েন করলো। তো 11-এ আমি জয়েন করলাম ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেকেন্দ্রাবাদ। পশ্চিমবঙ্গ থেকে কত দূর আমি মানে নিজের স্টেটের বাইরে বেরোইনি। তো সেই অবস্থায় ফার্স্ট জব ছিল সেকেন্দ্রাবাদে। তা আমি যখন আসার সময় আমি কেঁদেছিলাম অ্যাকচুয়ালি, কান্না পেয়েছিল যে অত দূরে যেতে হবে। তো এনিওয়ে, তা সেকেন্দ্রাবাদে পৌঁছালাম। সেকেন্দ্রাবাদে পৌঁছে ওখানে একটা দেখলাম নতুন ছেলেরা যারা আসছিল সবাই প্রিপারেশন নিচ্ছিল, বিভিন্ন রকম এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো আমি দেখলাম যে ঠিক আছে, ইউপিএসসির জন্য আমিও তাহলে প্রিপারেশন নিয়ে দেখি কি হয়, স্টেট সার্ভিস সিভিল সার্ভিস তো আছে। তো এইভাবে আমার জার্নিটা স্টার্ট হলো। আর প্রিপারেশন নিতে নিতে 2011-এ ডব্লিউবিসিএস দিলাম। তো WBCS এ গ্রুপ এ তে আসেনি, কল সি তে আসলো, ল্যান্ড রেভিনিউ সার্ভিসে হয়ে গেছিল সিলেকশন। বাট আমি এটাতেই পারসিস্ট করছিলাম ওই জবটাতে, সিজিপিএ তে, বিকজ ওখানে একটা ব্যাপার ছিল, মানে আমি ক্রিকেট খুব ভালো আছি, তো ক্রিকেটের একটা এক্সপোজার ওখানে পেয়ে গেছিলাম। মানে ডিপার্টমেন্টাল বিভিন্ন রকম গেম খেলতে খেলতে ক্রিকেটের এক্সপোজার পেলাম। তো আমি তারপরে আবার একটা সিলেকশনও হয়েছিল, সিএজি তে সিলেকশন হয়েছিল, সিজিএল দিয়ে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। হ্যাঁ, সেখানেও সেই অডিটরেই আসলো আবার। তো আমি সেম র্যাঙ্কের বলে আমি গেলাম না ওটাতে। তো আই কন্টিনিউড মাই প্রিপারেশন, সিভিল সার্ভিসেস প্রিপারেশন। তখন আমার অপশনাল নিয়েছিলাম, তখন দুটো অপশনাল ছিল সেই সময়, আপ টু 2012 টু অপশনাল ছিল, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি, এই দুটো ছিল। তো ঠিক আছে, তো আমি সিভিল সার্ভিসে খুব মজা গেছিলাম প্রিপারেশনে, মানে আই ওয়াজ ভেরি ম্যাড অ্যাবাউট দিস এক্সামিনেশন। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য মানে পুশিং ফ্যাক্টর, বাট ওই হচ্ছে ব্যাপার, যখন তুমি টাইডে আছো, যখন সবাই প্রিপারেশন করছে, তখন তোমারও ইচ্ছা হয় যে ঠিক আছে চলো এটা আমাকেও একটু ট্রাই নিয়ে দেখা যায়। তো এইভাবে জার্নিটা স্টার্ট হয়েছিল। জার্নি স্টার্ট হতে হতে 2014 ওখানে ইউপিএসসি মেইনস দেওয়া হলো, 11-এ 12-এ মেইনস দিলাম, 13 and 15 এই তিনবার মেইনস দিলাম, বাট খুব মার্জিনালি হয়ে গেল, মিস হয়ে গেছিল। ইউপিএসসি মেন্স, ইউপিএসসি। এবার ডব্লিউবিসিএস এর প্রসঙ্গে আসি। ডব্লিউবিসিএস তার সাথে সাথে দিচ্ছিলাম সাইমালটেনিয়াসলি। ডব্লিউবিসিএস এ আমি 2014-এ মেইনস দিলাম, বাট ইন্টারভিউ সিকিউর করতে পারলাম না, গ্রুপ এ বি। সি এর জন্য কল আসলো, বাট আমি আসলাম না, ওটা অ্যাটেন্ড করিনি। Again 2015 what happened, 2015-এ আমি WBCS এর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের গ্রুপ এ এর জন্য কল আসলো, ইন্টারভিউ অ্যাটেন্ড করলাম।
চেয়ারম্যান ওয়াজ ভেরি প্লিজড উইথ মাই পারফরমেন্স অ্যান্ড তিনি বললেন যে রিয়েলি এটা তিনি অ্যাডমিট করলেন, বাট সামহাউ সেখানেও সিলেকশন হলো না, মানে আনফরচুনেটলি আই ডোন্ট নো, মানে আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ দ্যাট কি করে সিলেকশন না হতে পারে। 2016 এ আবার দিলাম নতুন উদ্যোগে, 2016 এর প্রিলিমস মেইনস ইন্টারভিউ গেলাম, গ্রুপ এ বি এর জন্য তখন এসেছিল। ইভেন দেন আলটিমেটলি যখন রেজাল্ট বেরোলো তখন কিন্তু গ্রুপ বি এর ভ্যাকেন্সি ছিল না 2016 এ, বাট ডাকা হয়েছিল কিন্তু গ্রুপ এ বি এর জন্য ডাকা হয়েছিল। তো 2016 এও হলো না, তো আমি তো রিয়েলি মানে একটা খুব বাজে অবস্থায় ছিলাম, কেননা আমি ওখানে থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম, ওখানে ফ্যামিলি ওখানে রেখে দিয়ে তারপরে হায়দ্রাবাদে আবার ফ্লাইটে করে এখানে আসা, আবার ওটা একটা শপিং এর একটা ওকেশন হয়ে গেছিল, অ্যাজ একটা এক্সপেন্ডিচার হচ্ছিল, আলটিমেটলি আউটপুট কিছু হচ্ছিল না। সো আই ওয়াজ রিয়েলি আপসেট। তো 17 এ এক্সাম দিলামই না, ফ্রাস্ট্রেশনে দিলাম। 18 এ কি হলো, আমার ট্রান্সফারের একটা হলো, একটা সম্ভাবনা তৈরি হলো কলকাতায় আসার। তো দেন আই স্টার্টেড প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিসেস এন্ড ডব্লিউবিসিএস অলসো। এই জিনিসটা হলো। এবার ব্যাপার হচ্ছে যে 2018 এ মেইনস দিলাম, ইন্টারভিউ দিলাম, এবার ইন্টারভিউয়ে ক্র্যাক হলো, ইয়েস। তার মাঝখানে আমি বলি যে কিভাবে প্রিপারেশনটা হলো আমি নিয়েছিলাম। এখানে সিভিল সার্ভিসের প্রিপারেশন নিতে গেলে প্রথম ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা হতে হবে যে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ অলরেডি জবে আছো, যারা জবে আছেন তাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এবং যারা জবে থাকে তারা খুব বেশি সিনসিয়ার হন টাইম ম্যানেজমেন্টের জন্য, তাদের সাকসেসের সম্ভাবনা আরো বেশি। আমি বলবো যদি 2 ঘন্টাও যদি কেউ করেন তো ইনভেস্ট করেন, 1 ঘন্টাও জাস্ট 1 আওয়ার ইজ অলসো মোর দ্যান সাফিশিয়েন্ট, এটাই আমি বলবো। তো অফিসের লাঞ্চ ব্রেকের সময় আমি বাড়ি আসতাম না, ইভেন তো আমার বাড়ি মানে কোয়ার্টার একদম কাছাকাছি ছিল, সামনে, আমি কিন্তু তাহলে টাইমটা মানে ওয়েস্ট হয়ে যাবে। তো আমি কি করলাম, আমি সেই সময় আমি অফিসেই লাঞ্চ করে নিই, অফিসের ক্যান্টিনে লাঞ্চ করে জাস্ট 40 মিনিটস আই ইউজ টু মানে ফুললি ইউটিলাইজ দ্যাট ওয়ান। তো আরেকটা কথা তোমায় বলে রাখি বিশাল, তুমি একটা জিনিস মনে রাখবে সবসময়, অফিসে তুমি হাজার উল্টো পাল্টা কাজ করো, নোবডি বদার, বাট যখন তুমি প্রিপারেশন করবে ইউপিএসসি লাইক এক্সামিনেশনে তোমার সামনে 100টা পাতা আসবে, তুমি এটা দেখে রাখবে, মানে এই জিনিসটা হয়, এটা স্বাভাবিক। যখন তুমি তো ব্যাপার হচ্ছে, আর সবথেকে মোস্ট পেইনফুল জিনিস তখন হবে যখন ইউ আর অ্যাপিয়ারিং এভরি ইয়ার, প্রত্যেক বছর তুমি অ্যাপিয়ার করছো, সিভিল সার্ভিস হোক, স্টেট সিভিল সার্ভিস বা ইউপিএসসি মেইনস, যখন রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে না তারপরে তুমি ভেরি পেইনফুল, বিকজ ইউ উইল বি ফেসিং দোজ পারসনস যারা কোনোদিনই তোমার মানে হয়তো শুভাকাঙ্ক্ষী ছিল না, বাট সামহাউ দে উইল এক্সপ্রেস দেয়ার কি বলবো মানে সিম্প্যাথি, আননেসেসারি সিম্প্যাথি। দোজ সিম্প্যাথিজ আর জাস্ট লাইক ইউ ক্যান সে ল্যান্ড মাইন্স ফর ইউ, মানে ওগুলো তোমাকে ভেঙে চুরে শেষ করে রেখে দেওয়া যায়, দোজ আর সাফিশিয়েন্ট। But even then, this is the challenge that how you overcome all these obstacles. These are real obstacles. তো এটার জন্যই এই প্রিপারেশনের জন্য ধৈর্য, এবং তোমার যে ভুল করেছো সেখান থেকে ভেঙে গুড়িয়ে গেছো, সেখান থেকে উঠে এসে আবার দাঁড়াচ্ছ, সেই ক্যালিবার তোমার সেখানেই জাজ হয়, ঠিক আছে? তো এত লং জার্নি, সত্যি সত্যি অনেকটাই লং জার্নি, মানে ফেলিওর আফটার ফেলিওর, দেন সামহাউ ইউ ক্র্যাক ইট। তো হবে, অবশ্যই হবে, বাট ভেঙে গেলে চলবে না। তো স্যারের যে কথা দিয়ে আমি যতটা মানে করতে পারছি, দ্যাট নাম্বার 1 টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট যারা জবে আছে, এন্ড অলসো ফর দ্য বিগিনার্স যারা জবে নেই, মানে উই হ্যাভ টু বি ভেরি মাচ ডেডিকেটেড স্টাডিটা আমাদেরকে করতে হবে। নাম্বার 2 যেটা স্যার বললেন, দ্যাট পারসিভারেন্স, মানে উনি নিজেই মানে রিপিটেডলি হি ফেইলড টু বি honestly saying, but he did not give up and ultimately আজকে উনি ডিএসপি আছেন। সো আর একটা জাস্ট একটা ছোট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখানে অনেস্টি চাই, সিনসিয়ারিটি চাই, বাট সিনসিয়ারিটি টু হুম? নিজের প্রতি সিনসিয়ারিটি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজেই নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে কি আমি কি সঠিক এই যে টাইম ইনভেস্ট করছি, এত এটা ইনভেস্টমেন্ট নাকি এগুলো ওয়েস্টেজ অফ টাইম, এগুলো হচ্ছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেজন্য এই ব্যাপারটা ভীষণভাবে মনে রাখতে হবে যে আমাদের যে ফ্রুটফুল ইউটিলাইজ হয়, যে আমি যদি ইভেন ইফ আমি 1 ঘন্টা যদি টাইম স্পেন্ড করি রেগুলার বেসিসে হয়ে যাবে, এবং সেটা ফ্রুটফুল ইউটিলাইজ হয়। তো স্যার নেক্সট কোশ্চেনটা তাহলে আমি জিজ্ঞেস করব,
আপনার সিভিল সার্ভিস তো আপনি বলে দিলেন দ্যাট আপনি মানে আপনার একটা ক্রেজ ছিল, আপনি বাইরে মানে গিয়ে প্রিপারেশন করলেন এক সেকেন্ডারাবাদ, বাট পুলিশ সার্ভিসটাই কেন? বিকজ আমরা জানি দ্যাট পুলিশ ডিপার্টমেন্টটা যেটা আছে দ্যাট ইজ আ স্লাইটলি ডিফারেন্ট ডিপার্টমেন্ট ফ্রম ইউ ক্যান সে রেভিনিউ অর দ্য এক্সিকিউটিভ। মানে there are many challenges, there are a lot many challenges compared to maybe executive or revenue. So why did you choose specifically the police services? এটার উত্তরে আমি বলবো যে সিভিল সার্ভিসে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবভিয়াসলি সোসাইটিকে কিছুটা ফিরিয়ে দেওয়ার মতো একটা মানে তাদের ইচ্ছা থেকে থাকে। তো পুলিশ সার্ভিসটা এমন একটা সার্ভিস যে সার্ভিসে ম্যাক্সিমাম এরিয়া অফ সোসাইটির টাচ হয়ে থাকে, এর কোনো এরিয়া নেই যেটা পুলিশ সার্ভিস থেকে টাচ হয় না। রাস্তায় গাছ পড়ে গেছে, ইলেকট্রিসিটি পোল পড়ে গেছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে পুলিশকে ডাকো। মানে ছোটখাটো জিনিসে হেলথ ইস্যু রিলেটেড সেটাও সেই আলটিমেটলি পুলিশের আছে। ল্যান্ড ডিসপিউট সেটাও সেই পুলিশ আছে। তাদের রিয়েলি ভেরি মাচ চ্যালেঞ্জিং গেম। আর দোজ হু আর ভেরি মাচ অ্যাসপায়ারিং ফর চ্যালেঞ্জিং, লাভ চ্যালেঞ্জেস, তারা তো এখানে এই সার্ভিসটার জন্য তাদের জন্য উপযুক্ত জায়গা। আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি বলা হয় হ্যাঁ পাওয়ার, প্রেস্টিজ, রিকগনিশন, অবভিয়াসলি এই সার্ভিস আছে। এই সার্ভিসটা এমন একটা সার্ভিস যে সার্ভিসটা হচ্ছে ইট ক্যান মেক অর ব্রেক দ্য ইমেজ অফ সোসাইটি। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই পুলিশ মানে পার্সোনাল কেমন বিহেভিয়ার করছে একটা সোসাইটির কিন্তু একটা মানে এই দিয়ে দেবে যে রূপরেখা দিয়ে দেবে যে হ্যাঁ এই সোসাইটিটা হচ্ছে এরকম। আমাদের যদি ট্রেন্ড খুব মানে সফিস্টিকেটেড পুলিশ পার্সোনালস থাকে তাহলে সোসাইটি সেই রকম সোসাইটি, ডেভেলপ সোসাইটি হবে। তো এটা আমরা দেখে থাকি। তো পাওয়ার তো আছে, ইয়েস you will be getting powers, but পাওয়ারের সাথে সাথে রেসপন্সিবিলিটিও আসে এবং সেই রেসপন্সিবিলিটিকে মানে কিভাবে উপযুক্তভাবে ইউজ করা যায় সেটাই হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা। তো এটাই হচ্ছে ব্যাপার। পাবলিক সার্ভিস আর সোসাইটিকে কিছুটা ফিরিয়ে দেওয়া, 100% ফিরিয়ে দেওয়া তো সম্ভব নয়, বাট ম্যাক্সিমাম এরিয়া কভার করা যায় এই সার্ভিসে। মানে আপনার কথা দিয়ে আমার ওই কোডটা, ফেমাস কোডটাই মনে পড়ছে, গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। হ্যাঁ। তো নেক্সট স্যার আমি জিজ্ঞেস করব রিলেটেড টু আপনার মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি একটু। তো বেসিক্যালি তো WBCS যেটা আছে তো তিনটে স্টেজের এক্সাম, উই অল নো, দ্য স্টুডেন্টস নো, প্রিলিমস, মেন্স এন্ড ইন্টারভিউ। তো মানে আপনি কি এটা কি কিছু আলাদা করে প্রিপারেশন করলেন অফ প্রিলিমস, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউয়ার, নাকি মানে আপনার একটা ইন্টিগ্রেটেড আর একটা অর্গানাইজড ওয়েতে প্রিপারেশন ছিল? নাম্বার 1 আর নাম্বার 2 আপনি মানে আপনার স্ট্রং পয়েন্টটা কোথায় ছিল? মানে ওইটা কি অপশনাল সাবজেক্টে ছিল নাকি এমসিকিউ পেপারগুলো ছিল? আমি মেন্সের কথা বলছি। So how did you manage? Because in main specifically there is 800 marks subjective and 800 marks objective. So we have to means ensure a balance is there between both of them. We cannot neglect only one part, either be it the MCQ part or the optional and the answer writing part. তো এটার মানে আপনার কি এক্সপেরিয়েন্স রয়েছে? আমার যেটা এক্সপেরিয়েন্স মানে WBCS এর যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ বলে কোনো সেপারেট হয় না। তাহলে প্রিলিমসটাকে আমি ভাগ করে দিই। প্রিলিমস ইজ জাস্ট এ স্ক্রিনিং টেস্ট। প্রিলিমস কি করছে যে সিনসিয়ার আর মানে নন সিরিয়াস ক্যান্ডিডেটদের মানে ছাঁটাই করে দিচ্ছে। দোজ হু আর সিনসিয়ার দে আর গেটিং সিলেক্টেড ইন প্রিলিমস, স্ক্রিনিং টেস্ট, নাথিং এলস। এটা হচ্ছে প্রিলিমসের আন্ডারস্ট্যান্ডিং আমার। মেন্সের হচ্ছে আসল গল্প, এখানেই হচ্ছে মার্কস ক্যারি করা নিয়ে। এবার মেন্সের যে গল্পটা সেটা হচ্ছে যে 1600 মার্কস যেটা আছে তার মধ্যে 800 মার্কস অবজেক্টিভ, 800 মার্কস ডেসক্রিপটিভ। তো আমাদের দেখতে হবে যে এখানে আমার স্ট্রং পয়েন্ট কোনটা, আমি কোনটাতে বেশি স্ট্রং। তো যেহেতু আমি সিভিল সার্ভিসের প্রিপারেশন করছিলাম, আমার মোড অফ প্রিপারেশন মানে ইনডেপথ স্টাডি ছিল আমার মেন অস্ত্র। আর রাইটিং স্কিল, রাইটিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস টাইপ অফ এক্সামিনেশন। এবং এটা প্রথমেই বলে রাখি আমার এক্সপিরিয়েন্স যে রাইটিং স্কিল যার যত ভালো হবে সে তত বেশি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে। হোয়াই সো? বিকজ এবং আমাদের যে সিভিল সার্ভেন্ট প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের রাইটিং স্কিল উইল বি এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম মানে যারা নর্মাল গ্র্যাজুয়েটস। কিভাবে এটা বলে রাখি, এটা হচ্ছে ফর এক্সাম্পল সিম্পল একটা কোশ্চেন আসলো, একটা এক্সাম্পল দিয়ে দেখি, ওমেন এম্পাওয়ারমেন্ট ফর এক্সাম্পল।
এবার আমরা এই কোশ্চেনটাকে যদি এটাকে যদি করে রাখি, মানে এই একটা এক্সাম্পল, আরো দেয়ার মে বি মোর এক্সাম্পলস, ইন্টারনেটও হতে পারে, ওটাও আসবে। তো ওমেন এম্পাওয়ারমেন্ট যদি বলে যে এটার যে একটা এসে লেখো, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে as a bureaucrat we are supposed to point out positive negative, then we should balance conclusion and balance করতে পারি আমরা, এটা করতে হবেই। কেননা কোনো ইস্যুই, এনি পলিসি, সব পলিসিরই বোথ সাইডস থাকে, তো উই নিড টু এক্সপ্লোর বোথ দ্য সাইডস এন্ড আলটিমেটলি কনক্লুশনে সেটা আমাদের করতে হবে। ব্যালেন্স করতে একটু মানে কিভাবে এই এক্সাম্পলটাতে আমরা আসি, ফর এক্সাম্পল ওমেন এম্পাওয়ারমেন্টে এখানে যে আছে যে টপিকটা রয়েছে এক্সাম্পল, এটাতে এভাবে রাইটিং স্কিল করা উচিত। আমি ক্যান্ডিডেটসদের বলবো যে বেনিফিটগুলো কি কি, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হচ্ছে, ইকোনমিক প্রোগ্রেস হচ্ছে, ঠিক আছে, এই সব জিনিসগুলো দেখতে, দেশের ইকোনমিও বাড়ছে, তো এই ধরনের এক্সাম্পল যেগুলো যে সোসাইটি প্রোগ্রেস হচ্ছে ডেভেলপমেন্টের দিকে, কিন্তু অনেক সময় আমাদের ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার, এটা কিন্তু আই এম নট সাপোর্টিং দিস ওয়ান, বাট উই নিড টু পয়েন্ট আউট অল দিস থিংস কি আমাদের ফ্যামিলি হচ্ছে বেসিক ইউনিট অফ সোসাইটি, ফ্যামিলি যে ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার সেটাকে একটা কোনো সামহাউ ইট ইজ গেটিং ডিস্টার্ব, নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, then that nuclear, I'm not saying that what is good or bad, but these are the things, these are happening and these are impacting our traditional social family system. এখান থেকে নিউক্লিয়ার ফ্যামিলিজ থেকে দেন কি হচ্ছে যে ওখান থেকে বাচ্চারা একা একা মানুষ হচ্ছে, এই জিনিসটা পয়েন্ট আউট করতে হবে। তারপর ওইভাবে পয়েন্ট আউট করার পর বাচ্চাদের কিভাবে মানে ওখান থেকে জুভেনাইল ডেলিকুয়েন্সির সংখ্যা বাড়ছে, তারপরে যে জিনিসগুলো এই অনেক অল আর ইন্টার রিলেটেড, যে লেটেস্ট যে আমাদের চ্যালেঞ্জেস প্রবলেমসগুলো আসছে এখান থেকে ক্রিয়েট হচ্ছে, মানে এখান থেকে ক্রিয়েট হচ্ছে বলে মেবি দি কনসিকুয়েন্সেস অফ উই নিড টু পয়েন্ট আউট অল দিস থিংস। ইন্টারনেট ফর এক্সাম্পল, ইন্টারনেটে যদি আমরা বলি সোসাইটির পক্ষে অবভিয়াসলি ইট ইজ এ বুন, বাট ইট ক্যান বিকাম বেড ইফ ইট ইজ ইউটিলাইজড ইন এ আনফ্রুটফুল ম্যানার, এবং যদি আমাদের ইউটিলাইজেশনের উপর নির্ভর করছে এই জিনিসটা, তো ওগুলো আমাদের পয়েন্ট আউট করতে হবে, তারপরে ব্যালেন্স একটা কনক্লুশন আসতে হবে। এইভাবেই প্রিপারেশন ম্যাচিওর রাইটিং এর এটা করতে হবে, মানে এটা রাইটিং স্কিল। মানে ফর এক্সাম্পল এটা আমি মানে আমার নিজের ডাউট আমি জিজ্ঞেস করতে চাই, দ্যাট সিন্স ইউ রিলেটেড মানে ইউ পয়েন্টেড আউট এটা ওমেন এম্পাওয়ারমেন্ট, ফর এক্সাম্পল আই এম সেইং দ্যাট একটু পলিটিক্যাল কিছু টপিক ফর এক্সাম্পল এক্সামে দিয়েছে, ফর এক্সাম্পল এনআরসি or we can say article 370 এটা দেবো, আমি এটা লিখেছিলাম নিজে, তুমি বলো। তো হাউ মানে এটা তো যতটা আমি জানি দ্যাট উই কান্ট বি biased or we I mean cannot put only the negative points, আমরা we have to be in a balanced structure, তো এইটা মানে কি করে মানে আপনার কি এটাতে এটা আমি বলি 2015 এ আমরা 15 আই থিংক 15 or 18 এই মনে হয় একটা পলিটিক্যাল সায়েন্স অপশনাল ছিল আমার, একটা ইন্টারন্যাশনাল রিলেশনের যে পার্ট ছিল সেই পার্টটাতে একটা কোশ্চেন ছিল, বাট আই এম নট এবল টু রিকল দ্যাট কোশ্চেন এক্স্যাক্টলি। কোশ্চেনটা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল, ক্রিটিক্যাল সিচুয়েশন মানে আমাকে কোশ্চেনটাকে আরো বেশি मसाला तुम्हें देना पड़ेगा, देन ओनली वो जो एग्जामिनर है वो उसको टेस्टी लगेगा ना, तो भी मार्क्स मिलेगा, तो बात है ऐसा ही। तो ওই কোশ্চেনটাতে আমি পয়েন্ট আউট করেছিলাম যে ফরেন রিলেশনে কিভাবে স্টেটের ইন্টারফারেন্সটা ইয়ে হচ্ছে, তখন দেন হোয়াট হ্যাপেন্ড, তিস্তা রিভার ওয়াটার ট্রিটি, ইট ওয়াজ অবজেক্টেড বাই দেন আমাদের বেঙ্গল গভর্নমেন্ট চিফ মিনিস্টার, শি অবজেক্টেড। আই পয়েন্টেড আউট দ্যাট ইস্যু, যে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, কোশ্চেনটা এরকমই ছিল, ফেডারেল স্ট্রাকচার ইজ গেটিং হ্যাম্পার্ড বাই আই থিংক ডিভাইন ড্যাম্পের রিলেটেড না ড্যাম্প ছিল না, একটা জাস্ট অ্যানালিটিক্যাল কোশ্চেনই ছিল। আচ্ছা, আই এম নট এবল টু রিকলেক্ট দ্যাট ওয়ান। সেখানে ছিল যে ফেডারেল স্ট্রাকচারে যে পলিটি আছে, মানে স্টেটরা যেভাবে অপোজ করছে সেন্ট্রাল বিভিন্ন পলিসি, সেটা কিভাবে আমাদের মানে ফরেন পলিসিকে ইম্প্যাক্ট করছে, এই ধরনের একটা কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনটাতে আমি এটা ইস্যু পয়েন্ট আউট করেছিলাম, পশ্চিমবঙ্গের যে অপোজিং ই চলেছে, বাট এভাবে প্লেনলি অপোজ করলে তো হবে না, এক্সাম্পলটা দিলে হবে না, বিকজ আলটিমেটলি ইউ আর গোয়িং টু জয়েন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশনে আমি জয়েন করছি, তো আমাকে এটাও তো জাস্টিফাই করতে হবে কেন, যে এটা পলিসিটা কেন, ওটা আমাদের অনারেবল চিফ মিনিস্টার কেন রেখেছেন, সেটা আমি জাস্টিফাই করেছিলাম এভাবে যে এটাতে লোকাল আমাদের তার এটা পলিসি ছিল যে লোকাল যে এমপ্লয়মেন্ট, লোকাল যে আমাদের ইরিগেশন সেটা হ্যাম্পার হবে, ড্রিঙ্কিং ওয়াটার সেটা হ্যাম্পার হবে, সেই প্রসেসগুলো সেটার কথা ভেবেই উনি
আগে স্টেটের যে জনগণের যে প্রায়োরিটি আছে সেটাকে প্রেফারেন্স দিয়েছিলেন, সেজন্য তিনি অবজেক্ট করেছিলেন। সো ইন দ্যাট সেন্স কি হলো, তুমি পয়েন্ট আউটও করলে যে দিস ইজ অ্যান এক্সাম্পল, এন্ড अगेन ইউ আর অলসো জাস্টিফাইং দ্য রিজন অফ দ্যাট, মানে কি বলবো, অপোজিশন। এইভাবে করলে ইট উইল বি, মানে এটা ব্যালেন্স ওয়েতে আসবে, বিকজ আলটিমেটলি ইউ আর নট গোইং টু জয়েন দ্যাট journalism. Journalism you are free to criticize. Yes. But here you are supposed to join the system, the administration. So your challenges are more than journalists. A journalist can plainly criticize a policy, but a bureaucrat can't. And it should be reflected in writing also. Writing also the reflection থাকবে যে yes, otherwise কেন সিলেকশন হবে? এই ধরনের ব্যাপার ম্যাচিউর রাইটিং থাকবে। মানে ইউপিএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, এই এক্সামগুলো দেশ মানে কি বলবো, সেপারেট দ্য মেন্স ফ্রম বয়েজ, সিম্পলি এটাই হচ্ছে ব্যাপার। মানে রাইটিং এ তার রিফ্লেকশন থাকবে। আনসার রাইটিং এ আপনি যেটা বলতে চাইছেন, আনসার রাইটিং এ ইট শুড রিফ্লেক্ট ইওর ম্যাচুরিটি লেভেল, অবভিয়াসলি। তো দাদা নেক্সট আমি জিজ্ঞেস করব দ্যাট what were your I mean the resources, মানে এটা তো মানে মেন্সের আমি স্পেসিফিক্যালি মানে যেহেতু আপনি বললেন দ্যাট কিছু আলাদা করে নেই, আপনিও মানে নিজেও প্রিলিমস আর মেন্সের কিছু। ছোট একটা কথা বলবো, হ্যাঁ শিওর, জাস্ট আমি একটা কথা বলছি। রাইটিং স্কিলে যেটা আমি বললাম, রাইটিং স্কিল এবার আমরা বলি কিভাবে ওটা ডেভেলপ করব। ডেভেলপ করার একটা পদ্ধতি হচ্ছে যে আমাদের যে মাইন্ড আছে না, আমরা বলি যে দিল তো বাচ্চা है রিয়েলি বাচ্চা है, ওয়াই মাইন্ড বলো যাই বলো, আমরা সবসময় ভাবি উই ডোন্ট নো এনিথিং, আমরা কিছু জানি না, উই শুড নো এভরিথিং ফ্রম অ্যাফ্রেশ। এটা নয়, আমরা অনেক কিছুই জানি যেটা আমরা ভাবি আমরা জানি না। আমরা ভাবি যে সমস্ত কিছু আমাদের প্রথম থেকে স্টার্ট করতে হবে, সেখানেই প্রবলেম হয়। আমরা যদি রাইটিং প্রথমে প্র্যাকটিস করতে যাই, তাহলে আমরা পড়ি, পড়াশোনা করে তারপরে দেন উই রাইট, বাট এটা হবে না। ইট শুড নট বি লাইক দিস। এটা হবে হচ্ছে প্রথমে কোনো কোশ্চেন পেপার তুমি দেখছো যখন, তখন ওটাকে নাও, ওটা নিয়ে ইউ জাস্ট রাইট ডাউন এনিথিং, মানে লিখতে দাও। তুমি দেখবে যে ওটা লেখার পর দেন ইউ রেফার টু টেক্সট বুক। আমি বলবো এটা করলে আরো ভালো হয়। এই কারণে ভালো হয়, তোমার এটা করলে তোমার একটা জিনিস যেটা ডেভেলপ হয়, সেই ডেভেলপটা হচ্ছে হেজিটেশন কেটে যায়। যখন তুমি মেন্স লিখবে, যখন মেন্সের জন্য যখন লিখবে যে কোনো পেপারে, তখন ফার্স্ট এন্ড ফরমোস্ট চ্যালেঞ্জ শুরু হয় হচ্ছে শুরু করাটাই হচ্ছে চ্যালেঞ্জেস হয়ে যায়। কিন্তু এই ধরনের রাইটিং যদি প্রথম থেকে করা হয়, তাহলে শুরুতে আর চ্যালেঞ্জ থাকে না, ওপেন গান থাকে, তখন जैसा বল আएगा वैसा খেলোগে। अदरवाइज কি আছে, তুমি ডাক করতেই থাকবে যে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, বাট খেলনা है तो ऐसा ही खेलना है कि প্রথমে जैसा आएगा कोई बात नहीं, पिच जैसा ही हो, बॉल जैसा है तो उसके मेरिट के अकॉर्डिंगली खेलना है। এটা মাইন্ডসেটে হয়ে যাবে, এটাই হচ্ছে। আচ্ছা, তো স্যার আমি ফিরে আসছি ওই কোশ্চেনে, মানে আপনার বুক লিস্ট বেসিক্যালি কি ছিল? মানে আপনি তো যেহেতু মানে অলরেডি ইউ আর সার্ভিং ইন আ অলরেডি ওয়েল সেটেলড জব, আর মানে আপনি অতটা টাইম পেতেন না নিজেই, তো হোয়াট ওয়্যার দ্য বুক লিস্ট বেসিক্যালি, মানে স্পেসিফিক্যালি যদি আমরা বলি রিলেটেড টু হিস্ট্রি বা জিওগ্রাফি এন্ড দ্য বেসিক সাবজেক্টস, দ্য পলিটি, অ্যারিথমেটিক এন্ড রিজনিং, যেটা মানে আমাদের এখন এইবার আমরা দেখলাম বিকজ দ্য পেপার 6 ওয়াজ কোয়াইট টাফ, মিন্স ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং, ইট ওয়াজ অলমোস্ট অফ দ্য লেভেল অফ সিজিএল মেইনস উই ক্যান সে। তো আপনি মানে কি করে, মানে আপনার কি কি সোর্স গুলো কি বলবো? হ্যাঁ, ইফ ইউ কুড মানে একটু ব্রিফলি বলে দিলে বেটার হতো। ফর एग्जांपल আমি বলছি হিস্ট্রি বলে দিচ্ছি। হিস্ট্রি হচ্ছে আমি ফলো করতাম, যেটা আমি ফলো করতাম সেটা বলছি। মানে আমি বলছিলাম কোনো ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা রুল হবে সেটা হচ্ছে অলওয়েজ রিড ওয়ান বুক 10 টাইমস, নট দ্য রিভার্স। মানে 10টা বই একবার পড়লাম সেটা নয়, একটা বই 10 বার পড়তে হবে। সব বই ভালো, কোনো বই ভালো খারাপ বলে কিছু হয় না। আমি পড়তাম হচ্ছে যে আর.এস. শর্মা এনসিআরটি ইন্ডিয়া যেটা আছে, আর.এস. শর্মা অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবলিকেশন এক, তারপরে হচ্ছে মেডিভেল হচ্ছে সতীশ চন্দ্র, আর এনসিএন্ট হচ্ছে এই মডার্ন হচ্ছে বিপিন চন্দ্র। তার সঙ্গে বিপিন চন্দ্রের সাথে মোহাম্মদ তারিক খানের টাটা ম্যাকগ্রা পাবলিকেশনের একটা মেক্সের বই, তখন আমি এখন জানি না অ্যাভেলেবল আছে কিনা, ওটা বেশ কাজে দিয়েছিল। ঠিক আছে, এইগুলো হচ্ছে হিস্ট্রি গুলো। জিওগ্রাফির জন্য হচ্ছে 9 to 12 হচ্ছে এনসিইআরটি, এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য।
আর গোলচ্যাক লিওং এর হচ্ছে সার্টিফাইড জিওগ্রাফি, এই বইটা মনে আছে আমার। ইকোনমিক্সের জন্য রমেশ সিং, ওটা আমি ফলো করেছি। আর পলিটির জন্য আমি বলবো একটা বই পড়ো, ওই লক্ষ্মীকান্ত, মোর দ্যান সাফিসিয়েন্ট, আর কিচ্ছু পড়তে হবে না। আরো অনেক ভালো ভালো রাইটার্স আছে, হ্যাঁ, ডিডি বাসু, তারপরে সুভাষ কাশ্যপ, বাট আই ওন্ট রিকমেন্ড, আমি বলবো না, আমি বলবো পড়লে লক্ষ্মীকান্ত পড়ো, ওটা সাফিসিয়েন্ট, আর বেশি কিছু পড়তে হবে না। এটা হয়ে গেল। তো আর কি আছে বাকি? আচ্ছা, সায়েন্স থেকে কোনো বই হয় না, যা কিছু একটা হজবজে একটা পড়ে নিও। ম্যাথমেটিক্সেরও কোনো বই হয় না, ঠিক আছে? আমি বলবো বই হয় না এই কারণে আমি যেহেতু ওটাতে এমফেসিস কম দিয়েছিলাম। দেখো এই এক্সামটা এমন একটা জিনিস, এটাতে এভরিবডি ইজ হ্যাভিং হিজ ওন, মানে কি বলবো, স্ট্রং পয়েন্ট। তোমাকে স্ট্রং পয়েন্টগুলোকে কিন্তু বেশি করে এক্সপ্লোর করার চেষ্টা করতে হবে। সব কিছু সবার দ্বারা সম্ভব হবে না। আমার পলিটিক্যাল সায়েন্স এগুলো যেহেতু অপশনাল ছিল, আমার পলিটিক্সটা খুব ভালোই ছিল। ম্যাথসটা আমি একটু নেগলেক্ট করেছিলাম, এটা আই অ্যাডমিট কি, কিন্তু ঠিক আছে, ওকে। ম্যাথমেটিক্সের জন্য একটু সিনসিয়ার থাকো, মাধ্যমিক লেভেলের কিরান পাবলিকেশন আর ওই বইগুলো পড়লে হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়। কিন্তু জাস্ট ওটা ম্যাথমেটিক্স গুলো আমরা যতদিন দিয়েছিলাম ঠিকই তো ছিল, শুধু টাইম কি তাড়াতাড়ি টাইমেরই, মানে পেপার 6 তো বেসিক্যালি টাইমেরই ফ্যাক্টর। আদারওয়াইজ সিজিএল এর মতো অতটা টাফ হয় না, অ্যাকচুয়ালি হয় না। মানে আমি যতদূর, আমি 18 অবধি তো দিলাম। এইবার কিন্তু একটু পেপারের স্ট্যান্ডার্ডটা একটু মানে রেস করেছিল পেপার 6 এ ম্যাথমেটিক্স। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি ছিল। আর হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স, ভিশন আইএস বা বাজিরামের যে মান্থলি এগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো সবাই ফলো করো, সেগুলো খুব ফ্রুটফুল হবে। আর নিউজ পেপার অবশ্যই পড়তে হবে। নিউজ পেপার আমি ফলো করতাম দা হিন্দু, ওর অ্যাবসেন্সে ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটো পেপারের বাইরে আই ওন্ট রিকমেন্ড এনিথিং, ঠিক আছে? স্ট্রিক্টলি হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস। যদি কেউ ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে বা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, এই দুটো পেপারের বাইরে কেউ যেও না। টাইমস অফ ইন্ডিয়া, তারপরে টেলিগ্রাফ, একদম তো এটা কমার্শিয়ালি ডোন্ট টেক ইট কমার্শিয়ালি, আমি ফ্রম স্টুডেন্টদের স্টুডেন্টস পয়েন্ট অফ ভিউ ওই পেপারগুলো অন্য অ্যাসপেক্টের জন্য ভালো, কিন্তু আমি যেমন ফর এক্সাম্পল আমি হয়তো টেলিগ্রাফ এখন প্রেফার করব বা অন্য নিউজ পেপার, বাট অ্যাজ এ স্টুডেন্ট আমি হিন্দু বলবো সিভিল সার্ভিসের জন্য, আর ইয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটো আচ্ছা রেগুলার বেসিস। ওকে, সো তো স্যার আপনি এটা তো মানে বুক লিস্ট আপনি মানে এমসিকিউ পেপার রিলেটেড আপনি শেয়ার করে দিলেন আপনার কি রিসোর্সেস ছিল। তো আমি পেপার 1 এন্ড পেপার 2 এর রিলেটেড আপনাকে জিজ্ঞেস করব, বেসিক্যালি যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারগুলো থাকে, মানে ইংলিশ আর আপনার তো আই থিংক বাংলা ছিল। তো ওইটাতে কি মানে যেটা ফর এক্সাম্পল এসে আসে, তারপরে রিপোর্ট রাইটিং এন্ড প্রেসি রাইটিং, ওইটা কি মানে আপনি কি ডেইলি প্র্যাকটিস করতেন বা উইকলি এরকম কিছু আপনি স্ট্র্যাটেজি মানে অ্যাডপ্ট করেছিলেন, নাকি ওটা জাস্ট র‍্যান্ডম আপনি গিয়ে এক্সামে মানে পড়ে এসেছিলেন? আমি অনেস্টলি আই অ্যাডমিট, আমি 10 বছর ধরে যেটা এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছি, বাংলা কোনোদিন পড়িনি, সত্যি কথা। ইভেন আমি ওখানে ছিলাম সার্ভিসে, আমি মানে আমাদের হিন্দির একটা ছিল, হিন্দি লিখতাম, বাংলা লিখতে কিন্তু আমার প্রবলেম হতো মাঝে মাঝে, মানে কিছু কিছু আই ফ্র্যাঙ্কলি অ্যাডমিট, কিন্তু যে জিনিসটা, কিন্তু আমার রাইটিং যেহেতু তখন লিখেই যাচ্ছে সবসময়, প্রিপারেশন রাইটিং স্কিল তো হয়ে গেছে, সেই রাইটিং স্কিলের জন্য কিন্তু বেরিয়ে যাবে। এখানে রাইটিং স্কিলটাই ইম্পর্টেন্ট, ম্যাচিওর রাইটিং থাকবে, ম্যাচিওর আন্ডারস্ট্যান্ডিং থাকবে পুরো। এই পেপারগুলো কিন্তু খুব স্কোরিং, এখানে যারা মিস করে যাবে তারা কিন্তু অনেক পিছিয়ে যাবে। কিন্তু আমি একদম সত্যি কথা বলছি, বেঙ্গলি আর ইংলিশ এই দুটো পেপার আছে ডব্লিউবিসিএস এর, ভেরি ইম্পর্টেন্ট। কেননা এমসিকিউতে মোটামুটি সব কাছাকাছি মার্কস থাকে, কেউ কেউ আবার এক্সট্রাঅর্ডিনারি থাকে, কিন্তু বাংলা ইংরেজি এই দুটোতে ভ্যারি করে দেয়। আর অপশনাল পেপার তো আছেই, সেটা তো বাদই রাখা, সেটা গ্রুপ এর জন্য ওটা অপশনাল আছে, ওটা তো উই উইল ডিসকাস সেপারেটলি। তো আমি বলবো বাংলা ইংরেজিতে রাইটিং স্কিলে খুব ধ্যান দিতে হবে, এবং যদি কেউ করতে পারে তাহলে রেগুলার ভালো। আমি তো বলেই দিচ্ছি, রাইটিং স্কিলই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তার মানে কোশ্চেন পাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই করো, সেটার উপর ইউ শুড রাইট ডাউন এক্সটেম্পোর, যে কোনো টপিকে তোমার লেখার এবিলিটি থাকলে অটোমেটিকলি এক্সামে ওটা সোজা হয়ে যাবে। আর মানে মানে যতটা আমি বুঝতে পারছি, ইট উইল নট জাস্ট বেনিফিট মানে স্টুডেন্ট লাইফে, মানে আপনাদেরও তো এখনো মানে বিং আ বিউরোক্র্যাট ইউ হ্যাভ টু স্টিল ডু দ্যাট রিপোর্ট, মানে নট রিপোর্ট রাইটিং বাট ইউ হ্যাভ টু I mean the letter that, so we have to do it basically from a preparation phase only, ওটাই আমাদের bureaucrat life এ ইউজ হবে, করতেই হবে। হ্যাঁ, ওকে।
তো স্যার নেক্সট কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করব রিলেটেড টু মানে এমসিকিউ প্রিপারেশন, মানে এটা তো আপনি বলে দিলেন দ্যাট ওকে রিসোর্সেস এই বই আমরা ফলো করলাম ফর হিস্ট্রি জিওগ্রাফি এন্ড অল। তো এমসিকিউ প্র্যাকটিসটা বিকজ there are two things here, basically the mock test strategy and the MCQ solving strategy, মানে এটা কি আমরা খালি প্রিভিয়াস ইয়ার মানে জাস্ট র্যান্ডম কোনো বইয়ের বা র্যান্ডম এরকম সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলস বা এনি আদার প্ল্যাটফর্মস ওইখান থেকে আমরা র্যান্ডম একটা এমসিকিউ প্রিপারেশন করব, নাকি একটা মানে বেসিক যে বইগুলো আছে ফর এক্সাম্পল লেটস সে আলিহান পাবলিকেশনের বই বা উই ক্যান সে WBCS প্রিভিয়াস ইয়ার্স এর বই, মানে আই মিন প্রিভিয়াস ইয়ার সল্ট যেটা প্রিলিমস এর বা মেইনস এর and UPSC prelims previous year as well, since UPSC তো prelims এ তো মানে অবজেক্টিভ হয়, তো এটার মানে আপনার কি অপিনিয়ন? প্রিপারেশনের মেথড এক একজনের এক ভ্যারি করে। যদি কারোর সময় থাকে তাহলে সে কেন ইউটিলাইজ করবে না ওই প্রিভিয়াস ইয়ার সলভ করা? অবভিয়াসলি করবে। ভেরিয়াস কোচিং ইনস্টিটিউশনস তোমরা যেমন আছো, তারা গাইড করছো যারা, তাদের এই দেখা। কিন্তু আমার তো সময় ছিল না বেশি, আমার বেসিক্যালি ছিল আমি ইনডেপথ স্টাডি করতাম, আর সেটাই হচ্ছে আমার এই। আর আমি ওই এমসিকিউ সলভ করিনি, কিন্তু করলে ভালো, করলে খুব ভালো হয়, কারণ এমসিকিউ এর উপর অনেকটা মার্কস থাকে, তো ওগুলোতে সোজা হয়ে যায় অ্যাকচুয়ালি। আমি করিনি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। হয়তো সেজন্য হয়তো মানে আলটিমেট সিলেকশনের যে মার্কস সেটা ভ্যারি করছিল, বিকজ মানে আমি হয়তো এটার গুরুত্ব দিইনি এই এমসিকিউটার। আমি বলবো এমসিকিউটার গুরুত্ব অবশ্যই আছে, যদি সময় থাকে তাহলে এই সমস্ত জিনিস রিসোর্সগুলো দেওয়া উচিত। হ্যাঁ, আর একটা সোর্সে বলে রাখি, ইকোনমিক্সের মনে ওটা ভুলে গেলাম, ওটা ইন্ডিয়ান ইয়ারবুকের জিস্ট পাবলিশড বাই ভেরিয়াস রেপুটেড কোচিং ইনস্টিটিউশনস, ওইটা আর হচ্ছে ইয়ে ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়ার জিস্ট, এই দুটো কিন্তু জিস্ট বলছি, মানে এই দুটো কিন্তু পড়ে রাখা ভালো, মানে জাস্ট সামারিটা যেটা ওরা বার করে না। হ্যাঁ হ্যাঁ পুরো বই পড়তে পারলে তো ভালো, যদি কেউ সময় থাকে, কিন্তু ওটা তো সম্ভব হয় না। কিন্তু একটা ইন্ডিয়ান ইয়ারবুক কিনে রাখা দরকার নিউ অ্যাসপিরেন্টসদের, আমি বলবো, তাহলে ওটা মোটামুটি অনেক কিছু জিনিস জানা যায়। আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কি সব কি বেসিক্স ফাংশনিংস হচ্ছে, ইন্ডিয়ান ইয়ারবুক একটা অরিজিনাল ইন্ডিয়ান ইয়ারবুক পাবে, ওটা কিনে রাখা দরকার। ওকে, তো লাস্ট কোয়েশ্চেন স্যার আমার থাকলো দ্যাট এটা মানে প্রিপারেশন রিলেটেড, তো এই সেশনে আমরা অনেকগুলো ডিসকাস করলাম, আপনার স্ট্র্যাটেজিও শুনলাম, আপনার মানে ব্যাকগ্রাউন্ড এন্ড অল শুনলাম, বাট দিস ইজ আ স্লাইটলি ডিফারেন্ট কোয়েশ্চেন আই এম আস্কিং ইউ দ্যাট nowadays মানে এই মানে আফটার স্পেসিফিক্যালি উই আর সেইং দ্যাট সোশ্যাল মিডিয়ার আসার পরে মানে এখন মানে অফিসার্সরা ফর এক্সাম্পল সিভিল সার্ভেন্টস লাইক ইউ অর দ্য SDOs BDOs দে আর I mean easily accessible to the young aspirants like us, তো এইটা মানে আজ থেকে I mean 10 বছর বা 12-13 বছর আগে এটা ছিল না, but now it is slowly gradually this is helping the aspirants like us, তো আপনার কি মানে এই সার্ভিসে এসে মানে কি আপনার কি you will continue because you are still in the probation of মানে your job, তো এটার পরে মানে যখন আপনার প্রবেশন কমপ্লিট হয়ে যাবে obviously জবের প্রেসার তো থাকবে, তো would you still continue to motivate students the aspirants like us, because আমি ফেসবুকে মানে বলে রাখি বিকজ আমি দেখেছি নিজেও দাদা মানে আপনার মানে অ্যাকাউন্টে মানে অ্যাসপিরেন্টস লাইক কমেন্টিং দাদা we want to meet you, you are our aspiration মানে ইন্সপিরেশন এন্ড অল, তো এটার মানে আপনার কি মানে আপনি কি বলতে চাইবেন, আপনার এটা কেমন ফিল হয় এটাও আমি জানতে চাই। প্রথমে বলে রাখি যে এই যে চেঞ্জেস যে এসেছে, যে সবাই বিউরোক্র্যাটসরা অ্যাক্সেসিবল হয়ে এসেছে, এটা সময়ের নিমিত্ত, মানে এটা গুড গভর্নেন্সের যেটা পার্ট, একটা যে ট্রান্সপারেন্সি, ওপেননেস, অ্যাকাউন্টেবিলিটি, তার মধ্যে এই ট্রান্সপারেন্সি জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আর বিউরোক্র্যাটসরাও মানে সোসাইটি থেকে তো বাইরে নয়, তারাও যদি পার্ট অফ সোসাইটি, আর এখন ওয়ার্কফোর্স অনেক ট্যালেন্টেড ওয়ার্কফোর্স আসছে, রুল অফ থাম মানে রুল মেনে আসছে না, মানে এখন খুব যারা সার্ভিস পাচ্ছে না, আমি ফর এক্সাম্পল বলেছি যারা সার্ভিস পায়নি, আর আমি সার্ভিস পেয়ে গেছি একটা সার্ভিস, আই এম রিয়েলি ফরচুনেট দ্যাট আই গট দিস সার্ভিস, দোজ আর নট সো ফরচুনেট, সেম এক্সাম দিচ্ছে বাট তারা সাকসেসফুল হচ্ছে না, আমি হচ্ছি, আমি ফরচুনেট, আমি ওই ধরনের এনভায়রনমেন্ট পেয়েছি, অপরচুনিটি পেয়েছি, হয়তো সেজন্য আমি এখানে এসেছি। আদারওয়াইজ ইকুয়ালি কি তার থেকেও আমার থেকে ভালো ট্যালেন্টেড ছেলে তারা পাচ্ছে না, বিকজ দে আর নট সো ফরচুনেট। তো এটা নিয়ে কোনোই নেই, সার্ভিস পেয়ে গেছি, লাইনের এপারে এসে গেছি,
এইটাই হচ্ছে তফাৎ, আর কিছু না। অ্যাটিটিউডের ডিফারেন্স হয় না বেসিক্যালি, কেননা হচ্ছে আলটিমেটলি এটা ওপেননেস, সোসাইটি ওপেন হয়ে যাচ্ছে, সোসাইটিতে অনেক অনেক ট্যালেন্টেড ছেলেরা আসছে। ইভেন আমার ডিপার্টমেন্টে যারা কনস্টেবলস আছে, যারা সাব ইন্সপেক্টর আসছে, তারা কোয়ালিটি মানে এডুকেশন কোয়ালিফিকেশন অনেক ভালো, খুব ভালো, গ্রাজুয়েটস, পোস্ট গ্রাজুয়েটস, ইঞ্জিনিয়ার্স, দে আর কামিং টু দিস সার্ভিসেস। ঠিক আছে, তাহলে when you interacting with those people, then you should also maintain that yes, you should be accessible to these people. And now master servant relations এগুলো হয় না জিনিসে, এখানে অনেক ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করতে হয়, করেও, ताकि जो है काज अल्टीमेटली काम होना चाहिए। एंड काम तभी होगा जो बंदा जो सामने है, सबऑर्डिनेट्स जो है, वो मोटिवेशन मिलेगा उसको। तो ये है এখনকার দিনের ওই ভয় পেয়ে গেল। এক্স্যাক্টলি আমি এখানে বলতে চাইবো দ্যাট ক্যারেক্টারিস্টিক পলিসি, ক্যারেক্টারিস্টিক পলিসি মানে আমাদের মানে when we were little bit young, মানে maybe when we were studying in 9 10, তো আমাদের একটা জেনারেল মাইন্ডসেট পাবলিকের থাকে দ্যাট ও আচ্ছা বিডিও স্যার বা এসডিও স্যার, obviously there is a respect, but I would say that there was a fear also attached to it somewhat many years ago. তো এটা ধীরে ধীরে because we are able to see that there are not I mean সবাই arrogant নয়, they are very much friendly and very much frank with the young aspirants, and obviously মানে ওনারাও মানে aspirants দের মানে অনেক motivation দেয়। we can see YouTube এর চ্যানেলে মানে nowadays we can see many WBCS and also the police service and IAS officers also, they share, they motivate the young aspirants like us. So thank you sir, this was all মানে এই সেশনে মানে we have come to the end of this session। মানে আমরা অনির্বাণ স্যারের অনেক মানে ডিসকাশন করলাম রিলেটেড টু হিজ previous job, and that is was in Controller General of Defense Accounts এ ছিলেন উনি। then he started his preparation, মানে অনেকবার he failed in WBCS, and then ultimately he became DSP through 2018 WBCS। তো এই সেশনে মানে এতই। নেক্সট সেশনে আমরা বেসিক্যালি ওনার সাথে ডিসকাস করব রিলেটেড টু স্পেসিফিক্যালি দ্য অপশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অফ হিজ, বিকজ স্যারের অপশন ছিল পলিটিক্যাল সায়েন্স, দ্যাট ইজ আমরা বলতে পারি PSIR, বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। তো স্টে টিউনড, প্লিজ লাইক, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড প্লিজ নেক্সট ভিডিওটাও দেখবেন। থ্যাংক ইউ।